পৃষ্ঠতলীয় রসায়ন ভিডিও নাম্বার 9। তো আমরা ছিলাম কলয়েড অংশে। কলয়েডের ভেতরে সংজ্ঞা এবং সাধারণ ধর্ম হয়ে গেছে। আমরা নেক্সট টপিক চলে যাচ্ছি বিভিন্ন ধরনের কলয়েড। তো বিভিন্ন ধরনের কলয়েডের হিসাবে আমাদের মোট 4টে ধরন আমাদেরকে জানতে হবে। কি কি জিনিস? এক হচ্ছে প্রথম ধরন, আমরা কলয়েডের ভৌত দশার উপর চিহ্নিত করব, অর্থাৎ বিস্তৃত দশা, বিস্তার মাধ্যম, এদের ভৌত দশার উপর জাজমেন্ট করব, একটা টপিক। দ্বিতীয় এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের মধ্যে আকর্ষণ বল আছে কি নেই সেটার উপর নির্বাচন করে আরেকটা ভাগে ভাবনা চিন্তা করব। 3 নম্বর ভাবনাটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিস্তৃত দশার মধ্যে বিস্তার মানে ডিসপারশন মিডিয়ামের ভেতরে ডিসপার্স ফেজ, এই ডিসপার্স ফেজটা মূলত 3 রকমের হতে পারে। এই 3 রকমও আমরা পরে আলোচনা করব। এবং লাস্ট অবধি আরেকটা, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাবো, সেটা হচ্ছে কলয়েড কণার নির্দিষ্ট চার্জ আছে এবং যেখানেই অ্যাকচুয়ালি অধিশোষণ চ্যাপ্টারটার ইম্পর্টেন্স, অর্থাৎ কলয়েডের সঙ্গে অধিশোষণটা তো আমরা তো পড়ছি পৃষ্ঠতলীয় রসায়নের মূল অধিশোষণের সঙ্গে সম্পর্কযুক্ত অংশ। তো এই জায়গায় আমাদের কিন্তু অধিশোষণের কথাটা চলে আসবে এবং এই অধিশোষণ হওয়ার ফলে বিভিন্ন কলয়েড কণা যে চার্জ তৈরি হয়, সেই রকম চার্জের উপর ভিত্তি করেও আমাদের 2 ধরনের কলয়েড, বা মূলত সল বলে, কলয়েডেরই একটা পার্ট সল, আমরা পরে আসছি। তো সেই প্লাস সল এবং মাইনাস সল, এইগুলো আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব খানিকটা। এই অংশটা মুখস্থ করতেই হবে। প্রথম অংশটা কলয়েডের বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমের ভৌত অবস্থার ভিত্তিতে আমরা করছি। তো বিস্তৃত মাধ্যম বা দ্রাবককে আমরা প্রথমে 3টে ফেজে ভাগ করে নিচ্ছি: কঠিন, তরল এবং গ্যাসীয়। তো মাধ্যমটাকে আমি ফিক্সড করে নিচ্ছি, যেটা বিস্তৃত দশা বা ডিসপার্স ফেজ যেটা, সেইটার আবার 3 রকম হতে পারে: কঠিন তরল গ্যাস, কঠিন তরল গ্যাস, কঠিন তরল গ্যাস। তো তাদের দুজনকার মিক্সচার হলে তাদের ভৌত অবস্থাটা আমি আলাদা করে নির্বাচন করছি। তাদেরকে আমরা কি ধরনের কলয়েড বলে থাকি সেইগুলো আমরা একটু দেখব। তো প্রথম যেটা হচ্ছে, বিস্তৃত দশাটা কঠিন যদি হয়, বিস্তার মাধ্যমটা কঠিন, বিস্তৃত দশাটাও কঠিন যদি হয়, তাহলে দুটো কঠিনের মিক্সচারে আমরা এটাকে বলবো কঠিন সল। বিস্তৃত দশাটা বিস্তার মাধ্যমটা কঠিন কিন্তু বিস্তৃত দশাটা তরল, সেইটাকে আমরা বলবো জেল। আর বিস্তৃত মাধ্যমটা বা বিস্তার মাধ্যমটা কঠিন কিন্তু বিস্তৃত দশাটা গ্যাসীয়, সেটাকে আমরা বলবো কঠিন ফোম। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। তেমনি তরল দ্রাবক বা বিস্তার দশাটা তরল, তার ভেতরে কঠিন গুলে আছে, দিয়ে কলয়েড তৈরি করেছে, তাদেরকে আমরা বলবো সল। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস। তরলের ভেতরে কঠিন পদার্থ গুলে আছে, কলয়েড তৈরি করেছে, তাদেরকে আমরা বলবো সল। কিছুক্ষণ আগে আমরা বারবার দেখছিলাম গোল্ড সল, অন্যান্য সলের যে নামগুলো দেখছিলাম, ওটা বিশেষ ধরনের একটা কলয়েড, আমি আগের ভিডিওতেই বলেছি। তো তরল দ্রাবকের ভেতরে বা তরল ডিসপার্স ফেজের ভেতরে, ডিসপারশন মিডিয়ামের ভেতরে ডিসপার্স ফেজটা যদি কঠিন হয় সেটা হচ্ছে সল। তরলের ভেতরে যদি তরল এসে কলয়েড তৈরি করে সেটাকেও বলা হচ্ছে ইমালশন। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুধ জাতীয় পদার্থ আমাদের এই ইমালশনের মূল এক্সাম্পল। এবং তরলের ভেতরে যদি গ্যাস এসে ডিজলভ হয়ে যায়, অর্থাৎ বিস্তার মাধ্যমটা তরল কিন্তু বিস্তৃত দশাটা গ্যাস, সেটাকে আমরা ফোম বলে চালাচ্ছি। অর্থাৎ তরলের ভেতরে এই যে 3 ধরনের পদার্থ কঠিন তরল গ্যাস গুলছে, তাদের যে ক্যাটাগরিটা, এইটাই আমাদের সব থেকে ইম্পর্টেন্ট পড়াটা করতে হবে। কারণ ইউজুয়ালি আমরা যে দ্রাবকগুলোকে ব্যবহার করি সবকটাই তরলই হয় ইউজুয়ালি। আরও যে এক্সাম্পল নেই তা নয়, কঠিন আছে, গ্যাস আছে, কিন্তু ইউজুয়ালি আমরা যেটাকে ব্যবহার করি সেটা হচ্ছে এই টপিকটা। সেই জন্য তরলে কঠিন সল, তরলে তরল ইমালশন, তরলে গ্যাস হচ্ছে ফোম। এইগুলো আমাদেরকে মুখস্থ করতেই হবে, কোনো ছাড় নেই। লাস্ট অফ অল, যদি ডিসপারশন মিডিয়ামটা গ্যাস হয়, ডিসপার্স ফেজটা
যদি কঠিন হয় তাহলে সেটাকে কঠিন এরোসল বলছি। গ্যাসের ভেতরে তরল যদি থাকে দিয়ে একটা কলয়েড তৈরি করে তাহলে তাকে তরল এরোসল বলছে। তো গ্যাস থাকলে সেটা এরোসল, এয়ার যুক্ত ভাবনা চিন্তা করলেই আমাদের একটা হয়ে যাবে এরোসল জাতীয় পদার্থ। আর গ্যাস এবং গ্যাস পরস্পরের সঙ্গে কিন্তু সমসত্ব মিশ্রণ তৈরি করে, সেই জন্যে এটা আলাদা করে কোনো রকম কলয়েড তৈরি করে না। সেই জন্যে আমরা টোটাল 8টা ভাগ পাবো, 9টা ভাগ পাওয়ার কথা ছিল, কিন্তু টোটাল 8টা ভাগ পাবো। এই ভাগটা আমরা কিন্তু পাবো না, কারণ গ্যাস এবং গ্যাস পরস্পরের সঙ্গে সমসত্ব মিশ্রণ তৈরি করে ফেলে। ওটা খানিকটা প্রকৃত দ্রবণ টাইপেরই হয়ে যায়, আমরা ধারণা করে নিতে পারি, সেই জন্য ওখানে কলয়েড সৃষ্টি হয় না। তো সল আবার বহু জায়গায় বহু নামে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানেই আমরা দেখো কতগুলো নাম দেখছি, কঠিন সল, সল, কঠিন এরোসল, তরল এরোসল, 4 রকম নাম দেখতে পাচ্ছি। তো এই 4 রকমকে আরেকবার আমরা সেপারেটলি দেখে নিই। সল যেটা অরিজিনাল সেটা হচ্ছে দ্রাবক তরল হবে, বিস্তার মাধ্যমটা তরল হবে, তার ভেতরে কঠিন একটা পদার্থ গিয়ে কলয়েড তৈরি করেছে। এটা হচ্ছে মূল সলের ডেফিনেশন। কঠিন সল, কঠিন সলটা হচ্ছে সেই কঠিন পদার্থই ঢুকলো, কিন্তু কঠিন বিস্তার মাধ্যমটা কঠিন পদার্থ, তাহলে সেই যে কলয়েডটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কঠিন সল। আবার এই কঠিন পদার্থ সেটা গ্যাসের ভেতরে ঢুকলো দিয়ে একটা কলয়েড তৈরি করলো, সেটা আবার কঠিন এরোসল। গ্যাস রয়েছে, এরোসল টাইপের কথাটা চলে আসবে। তরল এরোসল, এটা গ্যাসের ভেতরে কঠিন পদার্থ না গিয়ে তরল পদার্থ গেলে এটা হচ্ছে তরল এরোসল। এটাও একটা টাইপের, এটা কিন্তু প্রচুর কনফিউশন তৈরি করে, এইগুলো ওই জন্য আলাদা করে লিখে তোমাদেরকে দেখিয়েছি। আরও কিছু টার্ম আসবে, যেমন ধরো হাইড্রোসল। হাইড্রো কথাটা আমরা জলের সঙ্গে সম্পর্কযুক্ত, তাহলে অ্যাকচুয়ালি এমন সল যেখানে কঠিন পদার্থটা আলাদা করে মেনশন করা নেই কিন্তু দ্রাবকটা হচ্ছে জল, তাদের ক্ষেত্রে যে সল তৈরি হবে সেটার নাম হচ্ছে হাইড্রোসল, অর্থাৎ দ্রাবকটা এই হাইড্রোটা এখানে স্পেসিফাইড। তেমনি দ্রাবকটা যদি অ্যালকোহল হয় তাহলে এটা অ্যালকোসল, দ্রাবকটা যদি C6H6 বেনজিন হয় তাহলে এটা বেনজোসল, আর দ্রাবকটা যদি এয়ার হয় তাহলে হবে এরোসল। এইভাবে আমরা কিন্তু মুখস্থ রাখতে পারি খুব সহজেই। তো জেলও আমরা দেখে নিচ্ছি, যে জেলটা হচ্ছে তোমার বিস্তার মাধ্যমটা যদি কঠিন এবং তরল যদি তার ভেতরে ডিসপার্সড হয়ে থাকে সেটা হচ্ছে জেল। আচ্ছা, ইমালশন, আচ্ছা এখানে তন্তনটা লেখা হয়নি। ইমালশন অলরেডি আমরা তরলে তরলে মিশ্রণ পড়ে ফেলেছি, এটা কোন ধরনের কলয়েড আমরা জেনে ফেলেছি। ফোম হচ্ছে তরলের ভেতরে গ্যাস যদি থাকে সেটা ফোম, আর কঠিন ফোম হচ্ছে কঠিনের ভেতরে যদি গ্যাস ঢুকে গিয়ে থাকে সেটা হচ্ছে কঠিন ফোম। এইগুলোর উদাহরণ তোমাদেরকে বই থেকে মুখস্থ করতে। এই ছকটা থেকে এমসিকিউ আসতে পারে, অর্থাৎ যেভাবে লিখে দেওয়া বলে দেওয়া হয়েছে সেইগুলোই এখানে ক্যাটাগরি তৈরি করে করা আছে, সেটা তোমরা ভালোভাবে এক্সাম্পলগুলো আসতে পারে, যে কোনো এক্সাম্পল, সেই জন্য তোমরা ভালোভাবে করে নিও এক্সাম্পলগুলো মুখস্থ। তোমাদের ছায়া প্রকাশনীর বইতে এইগুলো দেওয়া আছে, এইগুলো করে নিও। তোমরা জানো রসায়নে টেক্সট বই বলে আমাদের কিছু হয় না, এবং বিশেষ করে যেহেতু এই চ্যাপ্টারটা এমসিকিউ বেসড চ্যাপ্টার, তাই এই চ্যাপ্টারটা শুধুমাত্র একটা বই থেকে করলে হবে না, এটা সাঁতরার বইয়ের ছবি, এখান থেকেও যদি আলাদা করে কোনো এক্সাম্পল পাও তোমাদেরকে নোট করে ফেলতে হবে। এইগুলো তোমরা একটুখানি দেখে নেবে, সাঁতরার বইয়েরও একটুখানি দরকার যে পড়বে না এই কথাটা বলা ঠিক নয়, অবশ্যই এখান থেকে অনেক স্পেশাল কোশ্চেন কিন্তু আসতে পারে। আমরা আমাদের সেই চার্টে ফিরে গেছি, দেখো কলয়েডের এই চার্ট ধরে আমরা এগুচ্ছি, এটা তো আগের ভিডিওতে, এই ভিডিওটা এটা চলছে বিভিন্ন ধরনের কলয়েড, তার মধ্যে ভৌত দশার ভিত্তিতে যে সল, জেল, ইমালশন, ফোম, হাইড্রোসল, এরোসল, এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। উদাহরণটা তোমাদের বই থেকে মুখস্থ করতে হবে। তো সেকেন্ড আমরা যেটা টপিকে যাচ্ছি সেটা হচ্ছে বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমের মধ্যে আকর্ষণ বল কতটা আছে না আছে
তার উপর ভিত্তি করে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটাকে বলা হচ্ছে লায়োফোবিক, একটাকে বলা হচ্ছে লায়োফিলিক। আমরা ডিটেলসে যাচ্ছি। দেখো, ফোবিক আর ফিলিক এই দুটো কথার মধ্যেই আমাদের সব কথাগুলো লুকিয়ে আছে। ফোবিক কথাটা ফোবিয়া থেকে আসছে, তোমরা বুঝতেই পারছো। অর্থাৎ এই একটা ওয়ার্ড মনে রাখলেই তোমাদের এই অংশটা পুরোটা মনে থাকবে। ফোবিক মানে হচ্ছে ভয়, ঠিক আছে, বিকর্ষণ আমরা ভাবতে পারি। আর লায়ো মানে হচ্ছে আমরা দ্রাবক হিসাবে ভাবতে পারি। অর্থাৎ আমাদের এখানে কলয়েডের তো দুটোই অংশ, দ্রাব এবং দ্রাবক, বা বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম। তো বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের মধ্যে যদি বিকর্ষণ থাকে, অর্থাৎ আকর্ষণ যদি না থাকে, তাহলে আসক্তি যদি না থাকে, তাহলে তাদেরকে আমরা বলবো লায়োফোবিক কলয়েড। যেমন যে সমস্ত কলয়েডে বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার কোনো আসক্তি নেই, তাদের আমরা দ্রাবক বিকর্ষী বা লায়োফোবিক কলয়েড বলতে পারি। তাহলে তোমরা প্রশ্ন করবে যে যেহেতু আকর্ষণ নেই বা বিকর্ষণ রয়েছে, তাহলে এগুলোকে কি প্রস্তুতি আমরা কি করে করলাম, তাহলে তৈরি হলো এগুলো কি করে? তো এদেরকে প্রস্তুত করার জন্য আমাদের বিশেষ পদ্ধতি ব্যবহার করতে হয়, খুব সহজে কিন্তু এরা প্রস্তুত হয় না এই জন্যে। এবং তুলনামূলকভাবে এই দ্রাবক বিকর্ষী কলয়েডটা এরা কিন্তু স্টেবিলিটিও তুলনামূলকভাবে অনেক কম। এই প্রপার্টিগুলো আমরা পরে ডিটেইলে আসবো। তো নেক্সট যেটা লায়োফিলিক, ফিলিক মানে হচ্ছে লাভ, অর্থাৎ যার প্রতি ভালোবাসা রয়েছে, অর্থাৎ ফিলিক মানে হচ্ছে লায়োফিলিক মানে হচ্ছে দ্রাবকের প্রতি যার আসক্তি বা ভালোবাসা রয়েছে, অর্থাৎ দ্রাবক আকর্ষী কলয়েড। তাহলে যে সমস্ত কলয়েড বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যম তাদের মধ্যে আসক্তি রয়েছে, তারা লায়োফিলিক কলয়েডের উদাহরণ হবে। তাহলে লায়োফিলিক কলয়েড তৈরি করা সব থেকে সহজ হবে, কারণ তাদের নিজেদের মধ্যে আকর্ষণ বল যেহেতু রয়েছে, একটার সাথে আর একটা মিশিয়ে একটু ঘেঁটে দিলেই তারা কিন্তু তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন ধরো গাম, যেটা অর্থাৎ দেখবে স্কুলে হোক বা পোস্ট অফিসে হোক বা ব্যাংকে হোক, এখন আর অবশ্য ব্যবহার যদিও হয় না, স্কুলের ল্যাবরেটরিতে দেখবে আগেকার সময় ব্যবহার করা হতো, আমাদের ল্যাবরেটরিতেও যে গামটা আমরা ব্যবহার করি দেখবে বহু পুরনো, হয়তো 2-3 প্রজন্ম ধরে ওই গামটা চলছে। তাতে যখন শুকিয়ে যায় একটুখানি জল দিয়ে ঘেঁটে দিলেই সেটা আবার আঠালো পদার্থে পরিণত হয়ে যায়, কলয়েডে পরিণত হয়ে যায়। অর্থাৎ পদ্ধতিটা খুব সহজ লায়োফিলিক কলয়েড তৈরি করার, কিন্তু লায়োফোবিক কলয়েড তৈরি করার পদ্ধতি কিন্তু বেশ জটিল এবং ঝামেলার। সেই জিনিসগুলো আমরা পরবর্তীকালে পড়ব। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো, ফিলিক কথাটা মানে হচ্ছে লাভ, ফোবিক কথাটা মানে হচ্ছে হেট বা বিকর্ষণ, লায়োফোবিক মানে হচ্ছে লায়ো বা দ্রাবকের প্রতি ফোবিয়া আছে, তাহলে তারা তৈরি হতে চাইবে না, দ্রাবক বিকর্ষী কলয়েড। আর লায়োফিলিক কলয়েড মানে হচ্ছে দ্রাবক আকর্ষী কলয়েড, খুব সহজেই তৈরি হয়ে যাবে, দ্রাব এবং দ্রাবককে মিশিয়ে দিয়ে বা বিস্তৃত দশা বিস্তার মাধ্যমকে মিশিয়ে দিলেই এই ধরনের কলয়েড তৈরি হয়ে যাবে। এক্সাম্পল বহু আছে। লায়োফিলিক কলয়েডের এক্সাম্পল গ্রাম, স্টার্চ, জিলেটিন, প্রোটিন এইগুলো রয়েছে। আর লায়োফোবিক কলয়েডের উদাহরণ ধরো আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম গোল্ড সল, এছাড়া সিলভার সল, আর্সেনিয়াম সালফাইড সল, ফেরিক হাইড্রোক্সাইড সল। এই ফেরিক হাইড্রোক্সাইড বা আর্সেনিয়াম সালফাইড এইগুলো সব আমাদের কিন্তু প্র্যাকটিক্যালে দেওয়া আছে, প্র্যাকটিক্যাল বই থেকেও তোমরা দেখতে পারো। ক্লাস 12-এর যে প্র্যাকটিক্যাল হয় ফাইনাল পরীক্ষায়, তার মধ্যে একটা সল প্রস্তুতি দেয়, তার মধ্যে ফেরিক ক্লোরাইড সলটা তাড়াতাড়ি তৈরি করা যায় এটাই সাধারণত দেয়। তো আমরা এখানে লায়োফোবিক লায়োফিলিক নিয়ে আলোচনা করছি। তো ফোবিক মানে হচ্ছে বিকর্ষণ বা ভয়, ফিলিক মানে হচ্ছে লাভ বা আকর্ষণ। তো এই লায়োর জায়গায় হাইড্রোফোবিক হাইড্রোফিলিক কথাটাও পরবর্তী ক্ষেত্রে স্পেশাল কেসে আসে। হাইড্রো মানে আমরা অলরেডি জানি এটা জলের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ যদি দ্রাবকটা বা বিস্তার মাধ্যমটা যদি জল হয় এবং অন্য একটা পদার্থ যদি আমাকে গুলে কলয়েড সৃষ্টি করতে হয়, তাহলে হচ্ছে হাইড্রোফোবিক, মানে তাদের মধ্যে আকর্ষণের বেসিসে ফোবিক বা ফিলিক হবে। মোট কথা যে ধরনের কলয়েডে জল আমরা ব্যবহার করছি সেটা হয় হাইড্রোফোবিক হবে, না হয় হাইড্রোফিলিক হবে। তো আমরা লায়োফোবিক লায়োফিলিকের মধ্যে আলোচনা করব। লায়োফোবিক প্রধানত
বিস্তৃত দশা যেটা মানে দ্রাব্য পদার্থ সেটা অজৈব পদার্থ দিয়ে তৈরি হচ্ছে, এবং লায়োফিলিক যেটা সেটা মূলত জৈব কণা দ্বারা তৈরি হচ্ছে। লায়োফোবিক, ফোবিক মানে ভয়, তাহলে তাদের মধ্যে আকর্ষণ নেই, অর্থাৎ তাদের স্টেবিলিটি কম। কিন্তু লায়োফিলিক মানেই দ্রাবকের আকর্ষণ বেশি, বা ঠিক দ্রাবক আমি বারবার বলে ফেলছি বটে, এটা সঠিকভাবে বলতে গেলে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম বলা উচিত। তো কোনো ক্ষেত্রে হয়তো ভুল করে দ্রাবক আমি বলে ফেলতে পারি, সেগুলোকে একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে। অনেক সময় বইয়েতেও এই ভুলটা হয়তো করে ফেলতে পারে। তো বিস্তৃত দশা বিস্তার মাধ্যমের মধ্যে আকর্ষণ বল বেশি, তাই এদের স্টেবিলিটি অনেক দিন থাকবে। আচ্ছা, এটা অলরেডি পড়া হয়ে গেছে। লায়োফোবিক, এদেরকে তৈরি করার জন্য সহজেই একটার সঙ্গে একটা মিশিয়ে ঘেঁটে দিলাম আর হয়ে গেল, হবে না, এদের জন্য বিশেষ প্রস্তুতকারী পদ্ধতি লাগবে। কিন্তু লায়োফিলিকের তুলনামূলক প্রস্তুতি অনেক সহজ। আচ্ছা, লায়োফিলিক কলয়েড রিভার্সেবল, অর্থাৎ একটা এক্সাম্পল দিয়ে আমি দেখিয়ে দিয়েছি যে ধরো জল আর গাম আমি মিশিয়ে রেখেছিলাম, দিয়ে জলটা আস্তে আস্তে উবে গেছে, গামটা হয়তো প্রায় কঠিন অবস্থায় পড়ে থেকেছে, তারপরে আবার জল দিলাম, আবার কলয়েড তৈরি হয়ে গেল। সো এই তৈরি করা বা ইয়েটা খুব সহজে এবং রিভার্সেবলি হয়। কিন্তু লায়োফিলিক কলয়েড, এই ফোবিক কলয়েড যেটা, সেটা কিন্তু এত সহজে তৈরি করা যায় না। একবার তারা ওই তঞ্চিত হয়ে গেলে, মানে কণাগুলো থিতিয়ে পড়লে, আবার কিন্তু বিশেষ পদ্ধতি ব্যবহার করে তবে তাদেরকে আবার আমি কলয়েডে রূপান্তরিত করতে পারবো। তাহলে লায়োফিলিক কলয়েড তৈরি করা বা লায়োফিলিক কলয়েডের স্টেবিলিটি সমস্তটা রিভার্সেবল থাকে, আর এটা ইরিভার্সেবলি তৈরি করতে হয়। আচ্ছা, বুঝতেই পারছো লায়োফিলিক কলয়েডের ভেতরে দ্রাবক কণা বা বিস্তৃত দশার কণা বেশি থাকে, তাই তার ভিসকোসিটি অনেকটাই বেশি থাকে এবং তার সারফেস টেনশন তুলনামূলকভাবে অনেকটা কম থাকে। আর লায়োফোবিকের ক্ষেত্রে যেহেতু কণা সংখ্যা অনেক কম থাকবে, কারণ তাদের মধ্যে তো আকর্ষণ বল সেরকম কিছু নেই, আমি জোর করে সেই ধরনের দ্রবণকে তৈরি করছি, তার ফলে কণা সংখ্যা বিরাট কিছু হেরফের না হওয়ার জন্য ভিসকোসিটি বা সারফেস টেনশনের অ্যাবনর্মাল কোনো পরিবর্তন কিন্তু নর্মাল দ্রাবকের চেয়ে হয় না। ওই একটু সামান্য বৃদ্ধিপ্রাপ্ত হয় হয়তো ভিসকোসিটি, কিন্তু বিরাট কিছু চেঞ্জ হয় না। নেক্সট হচ্ছে লায়োফোবিক পার্টিকেলের টিন্ডাল এফেক্ট কিন্তু একদম স্পষ্ট। টিন্ডাল এফেক্ট কি একবার বলে দিই। এইটা হচ্ছে টিন্ডাল এফেক্টের ছবি, অর্থাৎ একটা আলোক উৎস থেকে লেন্স আছে, আলোকটাকে কনভার্জ করছি, বা আমি একটা লেজার লাইটও পাঠাতে পারি। এই লাইটটা যখন যাচ্ছে, এর গতিপথের সঙ্গে যদি আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ওপর থেকে দেখি, তাহলে এই কণাগুলো, কলয়েড কণাগুলো লাইটটাকে রিফ্লেকশন করে, এবং রিফ্লেকশন করার ফলে এই দিকে কিন্তু লাইটটা চারিদিকে ছড়িয়ে পড়ে। তার ফলে কি হয়, এই লাইটের যে গতিপথটা সেটা আমাদের চোখের সামনে ভিজিবল হয়ে ওঠে। লাইটটাকে পুরোপুরি আমরা ভিজিবল দেখতে পাই, মানে কোনখান দিয়ে যাচ্ছে না যাচ্ছে পুরোটা আমরা ভালোভাবেই দেখতে পাই। এইটাই হচ্ছে টিন্ডাল এফেক্ট। এমনি এটা প্রকৃত দ্রবণ হলে কি হতো, লাইটটা এর ভেতর দিয়ে ঢুকতো, তুমি তখন লেজার লাইটটাকে দেখতে পেতে, এখান দিয়ে যখন বেরোতো তখন লেজার লাইটটাকে দেখতে পেতে, এর ভেতরে তুমি লেজার লাইটটাকে দেখতে পেতে না। কিন্তু যদি সেটা কলয়েড হয়, বিশেষ করে তোমার লায়োফোবিক জাতীয় কলয়েড হয়, তাহলে তার পার্টিকেলগুলোর ইন্টারাকশন তুলনামূলকভাবে কম থাকার জন্যে, পার্টিকেল সাইজ বড় হওয়ার জন্যে, তারা কিন্তু খুব স্ট্রং টিন্ডাল এফেক্ট কিন্তু শো করবে লায়োফোবিক দ্রাবক বিকর্ষী কলয়েডগুলো। লায়োফিলিক কলয়েড, তার টিন্ডাল এফেক্ট অবশ্যই আছে, কলয়েড যেহেতু টিন্ডাল এফেক্ট অবশ্যই থাকবে, কিন্তু এটা যেমন স্পষ্ট, এটা অস্পষ্ট, অর্থাৎ এখানে কণা সাইজগুলো তুলনামূলকভাবে ছোট ছোট থাকবে লায়োফিলিক কলয়েডে, সেই জন্য সে কিন্তু টিন্ডাল এফেক্টটা কম দেখাবে। নেক্সট, লায়োফোবিকের আন্ডারে 7 নম্বর পয়েন্ট, এটা সহজেই তঞ্চিত হয়ে যায়। এটা আনস্টেবল। কেন আনস্টেবল? বারবার ওই একই কথা, দ্রাবকের মধ্যে আকর্ষণ বল কম, সেই জন্যই এরা আনস্টেবল। তাই এরা কিন্তু সহজেই সামান্য ইলেকট্রোলাইট যোগ করলে বা সামান্য টেম্পারেচার ইনক্রিজ করলেই এই কণাগুলো কিন্তু সাইজে ভারী হয়ে গিয়ে তঞ্চিত হয়ে যাবে। তঞ্চিত হয়ে যাবে মানে তলায় থিতিয়ে পড়বে, প্রলম্বনের মতন হয়ে যাবে। আর এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে কিন্তু আমাদের এর ক্ষেত্রে মানে লায়োফিলিক কলয়েড,
লায়োফিলিক কলয়েডের ক্ষেত্রে তার স্টেবিলিটি অনেক বেশি, সেই জন্য এটাও তঞ্চিত যে করা যাবে না তা নয়, কিন্তু এটা তঞ্চিত করতে তড়িৎ বিশ্লেষ্য অনেক অনেক বেশি ব্যবহার করতে হবে। আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব যে তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করলেই আমরা কলয়েডকে তঞ্চন ঘটাতে পারি। একটা সহজ উদাহরণ আমি দিয়ে দিই, সেটা হচ্ছে যে বাড়িতে পুরুষ মানুষ যারা রয়েছে তাদের যে দাড়ি কাটা হয়, দাড়ি কাটার সময় ধরো কোনো কারণে কেটে গেলে রক্তপাত হলে সেই জায়গাটাতে ফটকিরি দিয়ে দেয়, এটা তো আমরা সবাই জানি। তো এই ফটকিরি জিনিসটা কি এবং ফটকিরি কাজটা কি আগে জানা হোক, ফটকিরি কি হবে সেটা আমরা পরে আরো ডিটেলসে আবার অবশ্যই আলোচনা করব। ফটকিরির কাজ হচ্ছে রক্তটা কলয়েড, রক্তের যে কণাগুলো আছে রক্তরস এবং রক্তকণিকা, সেটা কলয়েড জাতীয় পদার্থ, সেটা তোমরা ভালোভাবেই জানো। তো ওই জায়গাটাতে রক্তটাকে কণাগুলোকে তঞ্চন ঘটিয়ে এক জায়গায় জমিয়ে দেয়। জমিয়ে দিলে আমাদের যে জায়গাটা কেটে গেছে সেই জায়গাটা মানে বাঁধ মেরামতির মতন ওইখানে কণাগুলো জমে যায়, দিয়ে ওই জায়গাটাকে বন্ধ করে দেয়। এটাই হচ্ছে কণার তঞ্চন। এই তঞ্চনটা কাদের ক্ষেত্রে সহজ? লায়োফোবিকের ক্ষেত্রে কণার তঞ্চনগুলো খুব সহজ, কারণ তারা রেডি হয়েই আছে যে আমরা এই দ্রাবকের সঙ্গে একসঙ্গে ঘর বাঁধবো না, আমরা একসঙ্গে থাকবো না, আমরা লায়োফোবিক, তাই এরা সহজেই তঞ্চিত হয়ে যায়। কিন্তু লায়োফিলিক হয়ে গেলে তাদের সমস্যা, যে তাদের দ্রাবকের সঙ্গে বেশ ভালো একটা বন্ডিং হয়ে যাচ্ছে, তার ফলশ্রুতি বন্ডিং মানে কেমিক্যাল বন্ডিং এর কথা আমি বলছি না, মানে ভালোবাসার কথা বলছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে তঞ্চন ঘটাতে গেলে আমাকে অনেক অনেক বেশি পরিমাণে তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করতে হবে। আচ্ছা, দ্বিতীয়, লায়োফোবিকের দ্রাবকায়ন হয় না, অর্থাৎ দ্রাবক যোগ করার সঙ্গে সঙ্গে সেটা দ্রাবকায়িত হয় না, কিন্তু এটা আমি লায়োফিলিক কলয়েডকে আমি দ্রাবক যোগ করে তার পরিমাণে বাড়াতে পারি খুব সহজে। আচ্ছা, লায়োফোবিক কলয়েডের বিস্তৃত দশা যেটা, সেটা অবশ্যই প্লাস বা মাইনাস চার্জ যুক্ত হয়। এই চার্জের কথাটা কিন্তু আমরা কালক্রমে আসবো, এবং এইটাই হচ্ছে এই চ্যাপ্টারের মূল অধিশোষণ অংশটার অ্যাপ্লিকেশন। অর্থাৎ লায়োফোবিক দ্রাবক বিকর্ষী কলয়েডে কিন্তু কলয়েড কণাগুলোর প্লাস বা মাইনাস চার্জ থাকবে, যেকোনো একটা ধরনের, গাদা ধরনের, প্লাসও থাকছে মাইনাসও থাকছে এরকম নয়। মানে এমন নয় যে সোডিয়াম ক্লোরাইডে যেমন সোডিয়াম প্লাসও থাকে Cl মাইনাসও থাকে, সেরকম কেসটা নয়। কিন্তু কিরকম কেস আমরা পরে আলোচনা করব। দ্রাবক দ্রাবক বিকর্ষী কলয়েডের হয় তা সেটা প্লাস চার্জ যুক্ত কলয়েড হবে, অথবা তারা মাইনাস চার্জ যুক্ত কলয়েড হবে। আর দ্রাবক আকর্ষী কলয়েড তারা সামান্য চার্জ যুক্তও হতে পারে বা নিস্তরিত হতে পারে। স্বাভাবিক ঘটনা, এর একটা অ্যাপ্লিকেশন এখানেই দেখে নাও। যদি দ্রাবক বিকর্ষী কলয়েড প্লাস চার্জ যুক্ত হয়, তাহলে আমি যদি ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করি, তারা ক্যাথোডের দিকে ছুটে চলে যাবে, কারণ ক্যাটায়ন ক্যাথোডের দিকে ছুটে চলে যায়। আবার যদি তারা মাইনাস চার্জ যুক্ত কলয়েড হয়, সেটা কোন কলয়েড কোন ধরনের চার্জ যুক্ত আমরা পরে দেখব। তো মাইনাস চার্জ যুক্ত হলে তারা কিন্তু অ্যানোডের দিকে চলে যাবে। আর যেহেতু দ্রাবক আকর্ষী কলয়েডের অর্থাৎ লায়োফিলিক কলয়েডের এরা ক্যাথোড অ্যানোডের দিকে যেতেও পারে,